ওয়ার্স্ট আইপিএল অফ অল টাইম। ভাই মানে আমি কফি খেয়ে জেগে থাকতে পারছি না, মাঠে দৌড়াদৌড়ি করে জেগে থাকতে পারছি না, জাস্ট ঘুম পেয়ে যাচ্ছে। চারদিকে এত থালা, এত গাছ লাগিয়ে দিয়েছে, ডট বল খেলে খেলে হাওয়া আসছে চারদিক থেকে ভাই। ঠিক আছে, মানে জাস্ট কি জিনিস দেখছি আমরা, কেন দেখছি? অবভিয়াসলি ফাইনালি বাঙালিতে আমরা নিজেদেরকে হেট করি, তার জন্য আমরা এখানে বসছি। ঠিক আছে, যাতে রিভিউ বানাতে পারি। আমার নিজেদের প্রতি কোনো ভালোবাসা নেই। থাকলে এই ম্যাচ দেখে না। আকাশ পাহাড়ি, তোর কি সমস্যা জীবনে? যেমনটা তুমি বললে, এত পরিমাণে গাছ লাগিয়ে দিয়েছে চারদিকে, বিভৎস অবস্থা। চেন্নাই সুপার কিংস, ইট হ্যাজ বিন দ্য স্টোরি অফ দ্য সিজন সো ফার। যেখানে আমরা একটা স্ট্যাট আজকে দেখছিলাম যে পাওয়ার প্লেতে দে হ্যাভ বিন দ্য ওয়ার্স্ট ব্যাটিং ইউনিট। ওদের ইন্টেন্ট নেই, ফ্রি ফ্লোয়িং খেলার মতো ব্যাটসম্যান নেই, এবং এটার আজকে কিছুটা আওয়াজ ধোনি। ব্রেকিং নিউজ, থালা ব্রেকিং নিউজ আজ আই হোপ আর নেই। থালা হ্যাজ কাম ব্যাক অ্যাজ এ ক্যাপ্টেন ওয়ান্স এগেন। 43 বছর বয়সে নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। मैं आखिरी बार आया हूँ। ডেফিনেটলি নট। তো তুই বলতে চাইছিস তাহলে কি ওরা পাওয়ার প্লের বাইরে ওয়ার্স্ট ব্যাটিং নিয়ে নয়, সেটআপ নয়? পাওয়ার প্লের বাইরেও ওয়ার্স্ট ব্যাটিং সেটআপ, কিন্তু পাওয়ার প্লে ভেতরে যখন দুটো মাত্র প্লেয়ার সার্কেলের বাইরে থাকে, সেটা তো অন্তত ইউটিলাইজ করো। তো ধোনি টসে এসে বলছে যে আমাদের মেন সমস্যাই হচ্ছে, মানে অনেক সমস্যার মধ্যে একটা বড় ছোট সমস্যা হচ্ছে যে আমাদের মিডল অর্ডার অনেক এক্সপোজ হয়ে যাচ্ছে। মানে মিডল অর্ডারের যে এন্ট্রি পয়েন্ট হওয়া উচিত, যেখান থেকে ওরা ক্যাপিটালাইজ করবে টুয়ার্ডস আ বিগ টোটাল অর চেজ দ্য টার্গেট ইনসাইড দ্য অ্যালটেড 20 ওভার, তারা সেই সুযোগটা পাচ্ছে না, কারণ টপ অর্ডার থেকে সেই মানে এমফাসিসটা তারা দিচ্ছে না। সেটা ওদের ল্যাক অফ ইন্টেন্ট হোক, বা ল্যাক অফ ক্যালিবার হোক, বা ল্যাক অফ শর্টস ইন দেয়ার আর্মারি হোক, অনেক কিছুই প্রবলেম হতে পারে। সেটাও খোলাসা করলো না। যাই হোক, এই জিনিসটাকে অ্যাড্রেস করেছে টসের মধ্যেই, এবং খেলা শুরুর পরে আমরা শুধু সেটাই দেখতে পেলাম, যারা মিরবের প্রতিচ্ছবি। আমি জেনুইনলি জানতে চাই ওই যে শুরুতে ব্যাটাররা আমি ধরে নিলাম কনওয়ে এসে একটা দারুণ স্টার্ট দিল, ধরে নিচ্ছি আমাদের রচিন রবীন্দ্র এসে একটা দারুণ স্টার্ট দিল, দিয়ে ওই যে ক্যাপিটালাইজ করার কথাটা বলছি, সেটা কে করবে? আর যাই করুক স্যার, তারা যদি ভেবে থাকে সেটা দীপক হুডা করবে, তাহলে খুবই ভুল ভাবনা চিন্তার দিকে এগোচ্ছে। ভাই লিটারালি জিরো ইম্প্যাক্ট দিল আজকে। আর আমি তো দেখে হাসবো না কানবো। শিবম দুবে দেখছি ভাই, শিবম দুবে 27 রান করতে যে ওর পায়ে টান পড়ে যাচ্ছে। একটা বল বাকি, তখন ও ফিজিওকে ডাকছে, আজা ভাই ইহা সে ম্যাচ জিতানা পড়েগা মুঝে। চেন্নাই সুপার কিংস হচ্ছে এমন একটা টিম যাদের টিমে ফিজিওকে বেশি দৌড়াদৌড়ি করতে হয় চিয়ার লিডার গুলোর চাইতে। ইনফ্যাক্ট এখন কারেন্ট যে ক্যাপ্টেন আছে তার থেকেও বেশি বোধহয় ফিজিওই দৌড়ায়। মানে সত্যি কথা বলতে কারেন্ট ক্যাপ্টেনের পেছনে দৌড়াতে হয় ফিজিও, কারণ কোচ তো বলেইছে ক্যাপ্টেনের, তখন ক্যাপ্টেন ছিল না। যাই হোক, থালা ইজ নট ইন এ সিচুয়েশন টু রান ফর 10 ওভার্স while ব্যাটিং। মানে তুমি কতটা অ্যাবসার্ড এই জিনিসটা ভাবো, যে 3 ইয়ার সাইকেলের এটা প্রথম বছর, সেখানে ওদের রেগুলার উইকেট কিপার, যে কিনা ওদের তথাকথিত ফিনিশার, তার 10 ওভার ব্যাটিং করার মতো স্ট্রেংথ নেই, ফিজিক্যাল স্ট্রেংথ নেই, দৌড়ানোর মতো ক্ষমতা নেই। সেটা কোচকে এসে অ্যাড্রেস করতে হচ্ছে সিজনের শুরুতে। তাহলে তোমরা ভাই কি টিম গঠন করেছো? এটা মানে জাস্ট আমাদের এখন বলার সময় এসেছে হাসি খিল্লির থেকে বেরিয়ে যে চেন্নাই এটা ধোনিকে পাতি কথায় ডিসরেসপেক্ট করছে প্রতিটা মোড়েই। মানে ওর যে ইমেজ ছিল সেটাকে নিয়ে, মানে শুধুমাত্র ওকে ব্র্যান্ড হিসেবে খেলানোর জন্য যাতে 2 পয়সা কামাতে পারে, আমি জানি না ওদের আরো কত টাকার প্রয়োজন, সেটার জন্য ওরা এইভাবে ওকে নিচে নামিয়ে আনছে লিটারালি। একদম দেখতে ভালো লাগছে না। তুই সাইকেল ছাড় ভাই, ওদের তো মানে হ্যান্ড ট্রাক্টরের অবস্থা হয়ে গেছে রীতিমতো। ঠিক আছে, তুই সাইকেল তো অনেক ভালো বলে দিলি। আমি বলছি আমার ধোনিকে দেখে সে লিটারালি তোর সুলতানের সিনটা মনে পড়ে, সলমান খান যেখানে ভুড়িতে হাত বোলাচ্ছে আর আয়নায় দেখে বলছে না বুড়া হয়ে গেছি। তো এই সলমান খান থেকে মনে পড়লো, কদিন আগে আমি আর শুভ বসেছিলাম অমনি সিকান্দারের রিভিউ নিয়ে, ওর লিঙ্ক আপনারা ওপরে পাবেন। তো সেখানে আমরা আলোচনা করছিলাম যে ভাই কতটা রিয়ালিটি থেকে আউট অফ টাচ হয়ে গেছে রাইট নাও, ওর প্রাইম থেকে কতটা দূরে আছে, কতটা খারাপ লাগছে। তোর কাছে আমি জেনুইনলি জানতে চাই, পাহাড়ি তুই আমাকে বল
কে বেশি খারাপ টাইম যাচ্ছে, কার ডাউনফলটা বেশি বড় যাচ্ছে, আমাদের ভাইজানের নাকি আমাদের মাহি ভাইয়ের? হচ্ছেটা কি, কারটা বেশি তুই বল? ইট উইল বি এ ক্লোজ ব্যাটেল। ও আচ্ছা, ফার্ম হাউস দুজনের আছে কিন্তু, দুজনেই কিন্তু ফার্মারি করে গোটা বছরের বেশিরভাগ সময়। সেটা আলাদা ব্যাপার যে ধোনির ফার্ম হাউসে একজন বউ আছে এবং তা বাদে কোনো অন্য মহিলার বিচরণ দেখা যায় না। দ্যাটস আ ডিফারেন্স, মানে কি বলবো, টপিক অল টুগেদার। বাট তা বাদে অনেক কিছুই কিন্তু ভাইজান যে কোনো জমিতে লাঙল চালায়, তুই বলে যা। ধোনি বোধহয় খুব সম্ভবত শুধু স্ট্রবেরি চাষই বেশি করে। ভাইজান যে কোনো কিছু চাষ করে দিতে পারে। ইন অল সিরিয়াসনেস, মানে আমি জেনুইনলি ভাবিনি আজকে যে ওদের 100 রান হয়েছে সেটা একটা বিরাট বড় ইয়ে অলডাউন হয়নি। তুমি আমাকে বলো মুম্বাইও তো দুবার 10th হয়েছে, আরসিবি ফিনিশড 8th টুয়াইস আন্ডার বিরাট কোহলি। বাট কোনো টিমকে বাইরের থেকে দেখে এতটা হোপলেস কি লেগেছে, বা কোনো স্কোয়াডকে বাইরের থেকে দেখে কি মনে হচ্ছে না ইয়ে তো 10th ফিনিশ করেগা? মানে আরে হোপলেস তো তাও তুই ভালো কথা বললি। আমার তো জাস্ট মনে হচ্ছে উই আর এট দ্যাট পয়েন্ট যখন সিএসকে কে আর কেউ সিরিয়াসলি নিচ্ছে না। মানে লাইক হ্যাঁ, ম্যাচের আগের দিন অপোনেন্ট বলছে ঠিক আছে যা আজকে ইয়ে নিয়ে নে, আজকে অফ ডে নিয়ে নে, প্র্যাকটিস না করলেও চলবে, এরকম একটা জায়গায় চলে এসছে। কিন্তু ভাই আমাকে তুই বোঝা, মানে এই জিনিসটা কি করে হলো? দেখ, যখন আমরা ইয়ে করেছিলাম, রিভিউ করেছিলাম, হ্যাঁ রিভিউ এর লিঙ্ক উপরে আপনারা পাবেন, আইপিএল এ যখন টিমের ইয়েগুলো আমরা বানিয়েছিলাম, তো সেখানে কিন্তু খাতাই কলমে চেন্নাইয়ের টিমটা এতটা খারাপ লাগেনি, বরঞ্চ কিছু ওদের স্মার্ট বাই ছিল। ইভেন তুইও বলেছিলি, আমিও বলেছিলাম, সবাই বলেছিলাম, ঠিক আছে। তো সেইখান থেকে এই এত বড় ডিসকানেক্ট কি করে হয়ে গেল? মানে পুরোটাই কি শুধু ধোনি বুড়ো হয়ে গেছে বলে? না দেখো, সব থেকে বড় কথা আমি এখনো বলবো ওদের বোলিংটা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতন নয়। যেখানে পাথিরানা এবং নূর আহমেদের মতো 8টা ওভার রয়েছে, সেখানে যদি ওরা একটা মিনিমাম 170 থেকে 180 ওয়াইল ব্যাটিং ফার্স্ট একটা সাবস্টেন্সিয়াল টোটাল আজকালকার দিনে দাঁড়িয়ে সেটাও যদি একটু মানে করে দিতে পারতো না, তাহলে তারা অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে থাকতে পারতো। কারণ ওরা এই সিজনে অনেকগুলো ম্যাচে চেস করেছে। তো যে ধোনি যে কথাটা বলছে সেটা খুব একটা ভুল নয়, যে ইম্পর্টেন্সটা যদি দিতে পারে টপ অর্ডার থেকে, তাহলে সেখান থেকেও কোনো একটা গেম আসবে। যেটা আমি আগের দিন বলছিলাম, ধোনি যখন নামছে সেটা 8 নম্বর হোক বা 9 নম্বরে হোক, তখন 7 ওভারে 100 রান দরকার, 6 ওভারে 120 রান দরকার। মানে ওই ম্যাচগুলো 100টার মধ্যে তুমি হয়তো 5টা জিতবে। সিএসকে তো সেইভাবে পরিচিত নয়, তো ওদেরকে মেন ফোকাসটা ওরা ভেবেছিল ওইভাবেই করবে, যে ব্যাটিং তো কোনোভাবে আমাদেরকে একটা রান করে দেবেই, আর পুরোটাই ওটার উল্টো দিকে চলে গেছে, যে ব্যাটিং কমপ্লিটলি ওদেরকে লেট ডাউন করছে দিনের পর দিন। আচ্ছা দেখ, মানে আমি ধরে নিচ্ছি अगेन, তখন আর কি করে বললাম, বাট এখন সিরিয়াসলি আমি তোকে বলছি, মানে ইমাজিন দিস ইজ দ্য সিচুয়েশন, ওদের 14 ওভার হয়েছে, ঠিক আছে, লাইক ওদের 110 এরকম হয়েছে কি 120, 2 উইকেটে রাচিন রবীন্দ্র কনওয়ে আউট হয়ে গেছে। কে রানটা করবে কোথা থেকে? ওই যে 6গুলো বলছে ওগুলো কে মারবে? সব তো শিবম দুবে একাই, মানে 6 বা 7 ওভার একাই মেরে যাবে। হ্যাঁ, শিবম দুবে থাকবে এবং জাদেজা, শিবম দুবে, এবং লাস্ট 4-5 ওভার আমরা ধরে নিচ্ছি যে পেস বোলাররাই করবে, অ্যান্ড ধোনি ইজ শোয়িং হি ইজ কোয়াইট ক্যাপেবল এনাফ স্টিল টু হিট সিক্সেস এগেইনস্ট পেস বোলিং। এটা তো আমরা এখনো দেখছি, লাস্ট 2-3 বছর ধরে, এই বছরও দেখেছি। তো ওটার উপরই ব্যাঙ্ক করে আছে, ওটার উপরই বেশি। এবং এটা তো আমরা বরাবরই দেখেছি যে গুজরাট যে টেমপ্লেটটা এখন খেলছে, এই টেমপ্লেটটা তো আমরা বছরের পর বছর সিএসকেকেই ফলো করতে দেখেছি, তাই না? যে পার্সেন্টেজের উপরে আমরা খেলবো, যে পার্সেন্টেজ যে জিনিসটার বেশি সেই জিনিসটাকে ব্যাক করেই যাবো টিল দি এন্ড। এই যে রাহুল ত্রিপাঠী, হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স ব্যাটার, আইপিএল ব্যাটার, অনেকদিন ধরে খেলছে। যতক্ষণ না ওর শেষ একদম চলানিতে চলে যাবে ততক্ষণ অব্দি ওকে আমরা ব্যাক করে যাবো। কিন্তু আগে কি হতো কেসটা, যে সিএসকে ইউজ টু উইন ম্যাচেস। প্রথমের দিকে সিএসকে ঘরের মাঠে এত ম্যাচ জিতে ফেলতো যে ওরা অ্যাওয়ে থেকে যখন ম্যাচ হারতো ওদের কোয়ালিফিকেশন ওয়াজ সেটেলড বাই দ্যাট টাইম। এখন সেটা হচ্ছে না, ওই জন্যই ওদের যখন এবার সিএসকে এত বছর ধরে এতবার কোয়ালিফাই করেছে না, মানে সব থেকে বেশিবার সিএসকেই কোয়ালিফাই করেছে, 2 বছর জেলে থাকার যদি আমরা বাইরেও মানে ধরি নাও ধরি, তো তা সত্ত্বেও ওরা দে আর নট ইউজ টু দিস কাইন্ড অফ সিচুয়েশন। সেই জন্য ওরা আরো বেশি মানে গলা পাকিয়ে ফেলছে এই জিনিসটা, আর একটু বেশি ওভার এস্টিমেট করে দিয়েছে আন্ডার অ্যাচিভিং প্লেয়ার্সদেরকে, যেমন দীপক হুড্ডা, বিজয় শঙ্কর, এদেরকে অপশনের সময়। ভাই মানে 4 উইকেট পড়ার পর অশ্বিন ব্যাট করতে আসছে, ভাই কি এক্সপেক্ট করিস এই টিমটার কাছে?
কেউ সিরিয়াসলি কি করে নেবে ভাই, আমি জেনুইনলি জানি না মানে কি করে আজকে 100 হয়েছে, এক তো ওটাই ওদের মিরাকেল। আচ্ছা দেখ, এবার যাই হোক, সিএসকে নিয়ে অনেক ইয়ে হলো, ফালতু টাইম ওয়েস্ট মনে হচ্ছে আমার। আমি তোকে কেকেআর ফ্যান, কংগ্রাচুলেশনস, আমি তোকে কোয়েশ্চেন করছি, তো তোরা পিচ নিয়ে অনেক মোড়াকান্না চলছে তোদের, আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই জাস্টিফাইড বাই দ্য ওয়ে, ঠিক আছে, ফাইন, জাস্টিফাইড, কিন্তু সেটা কোনো সলিউশন নেই এই সিজনে, কোনো সলিউশন নেই। শিওর 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 ইডেনে দেখ, সত্যি কথা বলতে ও আদিম যুগ থেকে ওরকমই চলে আসছে, ঠিক আছে, এটা ইডেনে নতুন সমস্যা নয়, কিউরেটারের সাথে ক্যাপ্টেনের ঝামেলা। তো ইন্ডিয়ার ক্যাপ্টেনকে ওরা ছেড়ে কথা বলেন, তো কেকেআর এর ক্যাপ্টেন কে, যাই হোক, তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে পিচ নিয়ে তোদের অনেক দাবি দাওয়া আছে যেগুলো পূরণ হচ্ছে না অবভিয়াসলি। সিএসকে প্রত্যেকটা দাবি দাওয়া পূরণ হচ্ছে। আজকে কেউ একজন টুইট করেছে দেখলাম যে দিস ইজ, এই পিচটাকে বলে দিস ইজ হোয়াট কেকেআর ম্যানেজমেন্ট এন্ড প্লেয়ার্স ওয়ান্টেড ফ্রম সুজন মুখার্জি। তো এদের ইয়েটার পেছনে মানে এই যে পিচের ইয়েটা তো ওরা তো পেয়েছে, তারপরেও এরকম অবস্থা, জাস্ট মানে আইপিএল এর অন্যতম বড় কলঙ্ক হচ্ছে এই পিচটা। আর ওই আমাদের আরেকটা আছে যেটা এখন কিছুটা রিকভার করেছে, সেটা আমাদের লখনৌ এর পিচটা জঘন্য। ইভেন গুজরাটেরটাও মোস্ট অফ দ্য টাইমস ওদের 5খানা পিচ আছে ভাই, বোধহয় 4খানা জঘন্য, এমন অবস্থা। মানে আগেন জঘন্য ইন দ্য সেন্স T20 বা ওয়ানডে দেখে আমি মজা পাই না ওদের ওখানে, ঠিক আছে, পাতি কথা। যাই হোক, এবার আজকে খুব সুন্দর একখানা প্ল্যান করে বসেছিল রাহানে, আমি যা দেখলাম যে বরুণ চক্রবর্তী আর আমাদের নারিনকে পুরো লেলিয়ে দেবো ওদের মিডিল অর্ডারে। হ্যাঁ, এরকম মোস্টলি ওদের তো মিডিল অর্ডার বলে কিছু নেই, লোয়ার মিডিল অর্ডারে। হ্যাঁ, তো সেই জিনিসটা হয়েছে যে মানে কেকেআর এর পক্ষে আমার মনে হয় যে আজকে সবচাইতে বড় ব্রেকিং নিউজ, নারিন একসাথে ব্যাটে বলে দুটোতে হিট হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম দিস সিজন। খবর তোর কাছে অনেকটাই স্বস্তির সিজন, স্বস্তির খবর। তার কারণ হচ্ছে যে এই টেমপ্লেটের উপরেই আমরা 3বার চ্যাম্পিয়ন হয়েছি মোস্টলি, যেখানে নারায়ণ ব্যাট এবং বল দুটোতেই পারফর্ম করেছে এবং যথেষ্ট ভালো পরিমাণে পারফর্ম করেছে, 3বার MVP হয়েছে। তো লাস্ট সিজনের যা ব্যাটিং এর ফর্ম ছিল সেটা আমরা অলমোস্ট সবাই জানতাম, ফ্যান বেসের থেকেও বলছি, এবং যারা কেকেআর ফ্যান নয় তারাও, যে ওটা রেপ্লিকেট করা ইট ওয়ন্ট বি দ্যাট ইজি। সেটাই হলো। কিন্তু এই ধরনের ম্যাচে যেখানে মানে চেজিং টিম চায় যে ম্যাচটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে, সেখানে 18 বলে 44 অলমোস্ট কিল দ্য গেম। খুবই ভালো লাগলো দেখতে, এবং ওর যে ভেরিয়েশনগুলোকে ও যখন বল করছিল খুব ভালোভাবে ইউটিলাইজ করলো, ওটাকে দেখে ভালো লাগলো। গ্রাউন্ড ডাইমেনশনগুলোকে ভালোভাবে ইউজ করলো, যে কারণে 3খানা উইকেটে পেলো। আমরা নারায়ণকে সচরাচর আজকাল দেখি না, লাস্ট 3-4 বছরে যে একটা ম্যাচে 3টা উইকেট পাচ্ছে, তো সেটা দেখেও খুব ভালো লাগলো। আমার মনে হয় যে এটা ওর কনফিডেন্সকে আর একটু বাড়াতে হেল্প করবে, কারণ বল হাতে ওর সিজনটা শুরু খুব একটা ভালো হয়নি। এবং বরুণ চক্রবর্তী ক্যারিং হিজ ফর্ম, প্রতিটা ম্যাচেই খুব ভালো বল করছে, হি ইজ লিডিং আর প্যাক। বৈভব অরোরাকে দেখে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি দেখো, ফাস্ট বোলাররা তো ইমপ্রুভ করবেই সিজন বাই সিজন, কারণ ভরত তরুণ আছে আমাদের সাথে, সেটা আমি জানতাম। তো সেটা নিয়ে আমার অতটা মানে আমার শকিং লাগেনি। কিন্তু বরুণ চক্রবর্তী যে ইন্ডিয়ান ফর্মটা বা লাস্ট কয়েক বছরের আইপিএল ফর্মটাকে ওইভাবে বরকরার রাখবে, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এখান থেকে আমি এখনই বলবো না যে কোয়ালিফাই করে যেতে পারে, কারণ কি অনেক কিছু লুপহোল আছে টিমের মধ্যে। ব্যাটিং সেক্টরে আমি বলবো মানে প্রিডমিনেন্টলি, কারণ ব্যাটিং পজিশন এখনো অব্দি শর্টেড নয়। রিঙ্কু সিংকে আজকে দেখে ভালো লাগলো, ওপরে প্রমোট করলো। আমি চাইবো এরকম ধরনের ম্যাচে যেখানে রানচেজের সিচুয়েশনে অপোনেন্ট টিমে কোয়ালিটি স্পিনার থাকবে, সেখানে রিঙ্কু সিংকে প্রমোট করতে। তাই জানি না কেকেআর টিম কি করবে, চান্দু পণ্ডিত কি করবে, বাট এখনো অব্দি আজকের একটা ম্যাচের পরে নেট রান রেটও অনেকটা বেড়ে গেল, এবং আই এম কোয়াইট হ্যাপি টু সি দিস পারফরম্যান্স। আচ্ছা, কিন্তু তোদের এত কিছুর মধ্যেও গলার কাঁটা একটা কিন্তু রয়ে গেল, সেটা হচ্ছে তোদের ওপেনিংটা এখনো সর্টেড হয়নি, ঠিক আছে। ফিল সল্ট যে গ্যাপটা ছেড়ে দিয়ে গেছে সেটা হয়নি এখনো, আন্দ্রে রাসেলকে বয়ে বেড়াতে হচ্ছে, যেটা চেঞ্জ করার সুযোগ পাওয়া গেল না। তো রাসেলেরটা কিছু করার নেই, বাট ওপেনিং তোর কি মনে হচ্ছে কতদিন ডিকককে বয়ে বেড়াবে? মানে ওদিকে গুরবাজের মতো প্লেয়ার বসে আছে, যে আনফরচুনেটলি এখন অতটা ভালো ফর্মে ছিল না, তাই নইলে এতদিনে হয়তো ডিকককে বসিয়েও দিত। I'm all up for Dickok getting more chances. I mean, as long as we are in the tournament, যতক্ষণ না পুরোপুরি ছিটকে যাচ্ছি, I would rather back Dickok than giving Gurbaz more chances. তার মূল কারণই হলো গুরবাজ ইজ স্টিল ইয়াং, রাইট? ওর এখনো অবধি বিশাল কিছু এস্টাবলিশড ক্যারিয়ার নয় যে ওর ফর্মটা এত বাজে থেকে এরকম একটা প্রেসার সিচুয়েশনে এসে ওর ফর্মটা হট করে চলে আসবে। সেই কারণেই আমি চাইবো না গুরবাজ এখনই চলে আসুক।
গুরবাজ ইজ সরি ডিকক ইজ এ ওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার, 100টার উপর আইপিএল ম্যাচ খেলেছে, ঠিক আছে, মানে যতক্ষণ না টুর্নামেন্টের থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে, আই এম উইথ ডিকক। মানে সামহাও কেকেআর পয়েন্টস টেবিলে আরসিবি আর পাঞ্জাবের চাইতে এবছর এগিয়ে আছে রাইট নাও। বেশি ম্যাচ খেলেছে, বেশি ম্যাচ খেলেছে, বাট মানে ইটস রিয়েলি হার্ড টু বিলিভ এমন ভাবে ইয়েটা হয়ে আছে। এবং পয়েন্টস টেবিলের নিচের যে তিনটে, ইনফ্যাক্ট যে চারটে টিম, সেই চারটে টিমেরই মানে খুব বাজে অবস্থা যা দেখতে পাচ্ছি। এক তো রাজস্থান, যাদের অকশনটার একটু আন্ডারওয়েলমিং গেছিল আমি বলবো, বাট তারপরে ওদের অনেকটাই ওদের যে চয়েস অফ রিটেনশন ছিল সেটা অনেকটা কোয়েশ্চেনেবল ছিল, এবং দে আর পেইং ফর ইট। মুম্বাই ইন্ডিয়ান্স ওরা কি করবে খুব বলা মুশকিল, বাট ওদের 5টা ম্যাচ হয়ে গেছে, এবার যদি ফর্মে ফিরতে হয় তো নেক্সট ম্যাচে ফিরতে হবে, আদারওয়াইজ অনেক ফ্যান্সকে দেখছি, মুম্বাইয়ের অনেক ফ্যান্সকে দেখছি ওরা সেই পুরোনো দিনের 7টা-8টা ম্যাচ পরেও আমরা ফিরে এসেছি, চ্যাম্পিয়ন হয়েছি। দিস ডাজন্ট ওয়ার্ক ইন এ 10 টিম আইপিএল। এটা 10 টিম আইপিএল এ তুই কি বাই চান্স শান্তনুর কথা বলছিস? শান্তনু তো অনেকটা ভেঙে পড়েছে লাস্ট 2-3 বছরের পারফরমেন্স দেখে, অনেককেই দেখেছি আমি সোশ্যাল মিডিয়াতে। মানে এটা কিন্তু খুব একটা মানে ম্যাথামেটিক্যালি 10 টিম আইপিএল এ আরসিবি ডিড এ ট্রেমেন্ডাস জব লাস্ট ইয়ার টু পুল অফ অ্যান হাইস্ট অ্যান্ড কোয়ালিফাই, কিন্তু 10 টিম আইপিএল এটা সবসময় সম্ভব হয় না। তো দেখা যাক কি হয়। মানে মুম্বাই ইন্ডিয়ান যেহেতু হিস্ট্রি আছে তাই এনিথিং ক্যান হ্যাপেন, বাট আমার যেটা মনে হয় যে হয়তো মানে আরো 1-2টো ম্যাচ যদি এখনই হেরে যায় তাহলে নিয়ারলি ইম্পসিবল হয়ে যাবে। সিএসকে এর ক্ষেত্রেও প্রচন্ড চাপ হয়ে গেল ওদের, মানে ডাইরেক্ট কোয়ালিফিকেশন পেতে গেলে নেক্সট 8টা ম্যাচের মধ্যে 7টা জিততে হবে। ওয়েল আই ডোন্ট নো হোয়াট টু সে। আর হায়দ্রাবাদ, যাদেরকে এবার সবাই কিবার 300 পারের নাড়া উঠে গেছিল এবং মোটামুটি ইয়ে ছিল, যারা এখন মানে 20 ওভার ব্যাট করতে সেই রীতিমতো গালঘাম ছুটে যাচ্ছে। হ্যাঁ, একদিন খেলে দিয়েছে বলে হঠাৎ করে ঈশান কিষানকে সবাই ভালো ব্যাটসম্যান ভাবতে শুরু করে দিয়েছিল। আর যাই হোক, ঈশান কিষান ধীরে ধীরে নিজের জাত চিনিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। দেখ মানে আর টিম থেকে বাদ পড়লেই যে সবাই শ্রেয়াস আইয়ার হবে এমন কোনো মানে নেই। হ্যাঁ, ঈশান কিষানও হতে পারে। তো এনিওয়ে, এবার এই এতে আগামী দুদিনে দুখানা ডাবল হেডার আসতে চলেছে। তো লেট মি চেক কাদের ম্যাচ আছে। একটা আই থিঙ্ক গুজরাট আর লখনৌয়ের আছে বোধহয় কালকে ফার্স্ট ম্যাচটা। তো যেটা মানে গুজরাটের জন্য যতটা ক্রুশিয়াল তার চাইতে অনেক বেশি ক্রুশিয়াল লখনৌর জন্য। লখনৌ যদি জিততে পারে একটা খুব ভালো জায়গায় চলে যাবে, ওদের হোম কন্ডিশনে খেলা হবে। লেটস সি কি হয়। অ্যান্ড তারপরের ম্যাচটা আমি বলবো হায়দ্রাবাদের জন্য ডু অ্যান্ড ডাই। পাঞ্জাবের ক্ষেত্রে ইটস ফাইন, ওরা খুব ভালো জায়গাতে আছে, দে উড লাইক টু উইন, কিন্তু অতটা প্রেসারে নেই ওরা। আমি এখনো বলবো যে মুম্বাই, চেন্নাই আর হায়দ্রাবাদের মধ্যে আমি এখনো বলবো যে হায়দ্রাবাদ স্টিল ক্যান ম্যানেজ টু পিক আপ ফিউ পয়েন্টস ফ্রম হিয়ার অনওয়ার্ডস। ওদের মধ্যে আমি বলবো যে হায়দ্রাবাদের টিম কিন্তু খারাপ নয়, মানে ওদের টিমের মধ্যে সবকিছুই আছে, কিন্তু ওরা যদি মোমেন্টামটা পেয়ে যায় না 1-2 জেতার, তাহলে আমার মনে হয় যে, আর ওদের ম্যাচ উইনার্স যারা আছে ট্রাভিস হেড আর হার্নি ক্লাসেন, ওরা যদি একটু ব্যাটিং এ মোমেন্টামটা আবার ফিরে পায় তাহলে দে ক্যান ওয়ান্স সেকেন্ড ম্যাচ হিরোইক্স অফ লাস্ট ইয়ার। তো এর পরের ম্যাচটা আছে সানডে, যেটা দুপুরবেলার ম্যাচ আছে, রাজস্থান রয়্যালস ভার্সেস আরসিবি। এই একখানা বিরাট ম্যাচ হতে চলেছে। আমি এখনো মানে হজম করতে পারিনি যে দুপুরবেলায় আরসিবির খেলা হচ্ছে রাজস্থানের সাথে, অ্যান্ড বাটলার ব্যাট করতে নামবে না। মানে ইটস সো উইয়ার্ড। হ্যাঁ, এই বড় অকশনের পর, মেগা অকশনের পর এই জিনিসটা হয়, একটা হ্যাংওভার হয়ে যায়। পার্টিকেল তো নামবে আরসিবি, পার্টিকেল kill me. they are doing him dirty, man. They are doing him really dirty. মানে either ওকে ওপেনিং করা, which doesn't make any sense with Phil Stolt being their wicket keeper. কি করে করা? হ্যাঁ, মানে আমি প্রথমেই বলেছিলাম যে জেকব বেথেল solves many of their problems, কিন্তু দেখ আমার মনে হয় আমরা প্রথম থেকে জিনিসটা ভুলভাবে দেখেছিলাম, যে সবাই মানে বাই ডিফল্ট আমরা ধরে নিয়েছিলাম যে যদি জেকব বেথেলকে খেলতে হয় তাহলে টিম ডেভিডকে বসিয়ে হয়তো খেলতে হবে, যেটা অত সহজ না। বাট আমার প্রথম থেকে একটা খটকা ছিল যে সেটা হচ্ছে লিয়াম লিভিংস্টন।
ওই এক মানে বিচিত্র এক প্লেয়ার। ওই সবাই বলে যে লিয়াম লিভিংস্টন ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার, জাস্ট মানে For his কার own জন্য team. ডেঞ্জারাস আমি আজ অব্দি হ্যাঁ বুঝে উঠতে পারলাম না। কোনো মানে হি ইজ ডাউনগ্রেডেড ভার্সন অফ ম্যাক্সওয়েল। হ্যাঁ, ওই মানে ম্যাক্সওয়েলের সেন্সিবিলিটি আছে ওর মধ্যে, যতটা দায়িত্ব জ্ঞান ম্যাক্সওয়েলের আছে ও ততটা আছে, বাট এবিলিটির দিক থেকে একবারেই মানে আই থিঙ্ক কি বলবো? লিয়াম লিভিংস্টনে কি বলতো, এত ম্যাচ এতদিন ধরে আইপিএল রেগুলার হওয়ার পরও আই থিঙ্ক হি ল্যাক্স গেম অ্যাওয়ারনেস। আমার সব থেকে বড় যেটা মনে হয়, ওর এবিলিটি, হি হ্যাজ দ্যাট এবিলিটি, একদমই মানে গেম অ্যাওয়ারনেসের বড্ড কোনো অভাব। অ্যাওয়ারনেস নেই, কোনো অ্যাওয়ারনেস নেই, কিচ্ছু নেই। জাস্ট মানে আই এম সো ফ্রাস্ট্রেটেড। ওর জায়গায় যদি ইয়ে খেলে, অ্যান্ড ইভেন কি বল না, যদি বেথেলকে খেলাস তাহলে তুই পারিক্কেলকেও চাইলে ড্রপ করে অন্য কাউকে ইজিলি আরেকটা ট্রাই করা জিনিস যেতে তুমি কি পারে, আগের ঠিক আছে? দিন কারণ দেখে অবাক হলে না, বেথেল লেফট। আরেকটা জিনিস কি তুমি আগের দিন দেখে অবাক হলে না যে ওরা কুনাল পান্ডেকে কোল্যাপসের পরে প্রমোট করলো না? আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে প্রমোট করবে, বাট মানে ক্লিয়ারলি ওদের কিছু একটা প্ল্যান আছে, আই ডোন্ট নো সেটা কি, বাট আমি এক্সপেক্ট করছিলাম অ্যাকচুয়ালি। এবং এবং কুনাল পান্ডাকে আমরা বারবার দেখেছি ওইরকম সিচুয়েশনে, হ্যাঁ। ও ऐसे डेंजरस सिचुएशन में वही आगे आ जाता है। হ্যাঁ যাই হোক, হ্যাঁ, এরপর যে সানডের যে লাস্ট ম্যাচটা আছে সেটা একদম মানে পুরো মুম্বাইয়ের ক্ষেত্রে ডু অর ডাই। দিল্লির সাথে দিল্লির মাঠে খেলা হবে। দিল্লি এই 100% মুহূর্তে রেকর্ড দিল্লি একখানা দিল্লি আলাদা একটা মোমেন্টাম পেয়ে গেছে, বিকেল চরম ফর্মে চলে এসছে। and their bowling unit, বাট অ্যাগেন দারুণ বোলিং ইউনিট। আমি কিন্তু এখনো বলবো, দিল্লি যতই 4-4 জিতুক, 10-10 জিতুক, যাই করুক, দিল্লি টিমটা সেটেল না। আমি এক ফোঁটা ওদের থেকে সেটেল ভাইব পাই না। মানে দিল্লির চাইতে আমার এখনো হায়দ্রাবাদকে বেশি সেটেল টিম মনে হয়। আগেন আমি ফর্মের কথা বলছি না, কিচ্ছু বলছি না, জাস্ট দিল্লি সেটেল না। মানে যে কোনো মুহূর্তে হতে পারে ওদের ফাফ ডু প্লেসিসকে বসিয়ে দিল, কেএল রাহুলকে ওপেন পাঠিয়ে দিল। এটা একটা কারণ কি আছে, হবে এটা একটা ওদের? সাইকোলজিক্যাল কারণ আছে। তোমাদের কেন মনে হয় না, বা অনেকেরই কেন মনে হয় না, সেটা আমি বলছি। সেটা সব থেকে বড় কারণ হচ্ছে যে এনি সেটেল টিম, মানে ওদেরকে সেটেল তখনই মনে হয় when their ওপেনিং পার্টনারশিপ প্রমিসেস। ওপেনিং পার্টনারশিপেই যখন এত বড় একটা মানে কি বলবো গলদ রয়েছে না, তখন মনে হবে না। কারণ প্রত্যেক দিনই যখন ওই জেএফএম ওয়ান সিজন ওয়ান্ডার যাকে বলেইছিলাম, অনেকেই বলেছিল, তো সে যখনই প্রত্যেক দিন এসে ওরকম ভাবে একটা ক্যাজুয়াল শট খেলে আউট হয়ে চলে যাচ্ছে, তো তখন একটা তো মনেই হতে পারে না যে কোনো দিনই ওটা ব্রেক হয়ে যেতে পারে। বাট যাই হোক, দেখ, শেষ করবার আগে আমি এখনো বলবো যে এই আইপিএলটা আমার মানে অফ দ্য টপ অফ মাই হেড এর চাইতে খারাপ আইপিএল আমি দেখেছি বলে জেনুইনলি মনে হচ্ছে না। তোর কি মনে হয়, এই যে মেগা অকশনের হ্যাংওভার কাটিয়ে পিচগুলো যা উইয়ার্ড বিহেভ করছে, সেই সব থেকে বেরিয়ে এসে কিছু কি হতে পারে? এখনো আইপিএলটা কি ইন্টারেস্টিং দেখো, হওয়ার কিছু চান্স দেখছিস? মোস্ট হাইপ টিমসের মধ্যে দুটো হচ্ছে চেন্নাই আর মুম্বাই। 2022 সালে যখন মেগা অকশন হয়, 10টা টিম প্রথমবার শুরু হয়, তখনও কিন্তু দে ওয়্যার 9th and 10th টিম। তখনও কিন্তু এরকমই একটা সিচুয়েশন হয়েছিল। 2025-এও সেম জিনিস হচ্ছে, রিপিট। তো দিস ইজ এ ওয়ারিং সাইন ফর দোজ টিমস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আইপিএল মানে ব্রডকাস্টার্স, যাদের কাছে মানে টাকাই সব আর কি, যে এই টিমগুলো ভালো খেলাটা বেশি জরুরি। তো সেটার তো একটা এফেক্ট পড়ছেই, যে চেন্নাইয়ের মুম্বাই যদি ভালো খেলতো আমার মনে হয় যে আরও বেশি উত্তেজনাটা থাকতো। মেগা অকশন তো অবশ্যই সব থেকে বড় ফ্যাক্টর টিমসদের ওটা নিজেদেরকে ইয়ে করার জন্য। আর সানরাইজার্স হায়দ্রাবাদ যে একটা আলাদা মশালা এনেছিল গত বছর, সেটা যে পরিমাণে মানুষ মিস করছে, আমার মনে হয় সেটা যদি ফিরে আসতে পারে, সেটা যদি আর ফিরে আসতে পারে 1-2 ম্যাচের মধ্যে, আমার মনে হয় কিছুটা হলেও স্বস্তি মিলবে। যাই হোক, দেখা যাক, আমাদের নজর থাকবে ওদিকে। আনফর্চুনেটলি আইপিএল রাইট নাও ইটস মানে রিয়েলি বোরিং। আমি আশা করব যে রান ফেস্ট হোক না হোক, অ্যাটলিস্ট কিছু কন্টেস্ট হোক, কম্পিটিটিভনেস আসুক। নইলে এই জিনিস, হ্যাঁ মানে যেই জিতছে এক পেশে ভাবে জিতছে, এটা ভাল লাগে না। লিটারালি 3খানা ম্যাচ এখন অব্দি হয়েছে যেটা দেখে একটু মজা পেয়েছি। এতগুলো ম্যাচের মধ্যে 3টে, মানে কি লো নাম্বার, সেটা আর কি বলবো। যাই হোক, নজর থাকবে আমাদের। পিএসএল শুরু হয়ে গেছে, পাবলিক হাসান আলীর কথা শুনে পাবলিক আইপিএল ছেড়ে পিএসএল না দেখতে শুরু করে। আরে ইয়ে তো দেখলাম জিন্স প্যান্ট পরে চলে এসেছে ফটোশুটে। সবাই একদিকে তাকাচ্ছে, হাসান আলী বুবজিদা কিংসের দিকে তাকিয়ে আছে। হাসান আলী তো ইয়ে মানে ওই গরিব মানুষদের আম্বাতি রাইডু,
যাই হোক, হাসান আলী কিভাবে ক্যাপ্টেন হয় আমি ওটাই চলো। এখনো ভাবছি। কাউকে করতে হতো, কি আছে সে আর কি করবি, ওই আর কি। সে তো ভিভিএস লক্ষণকেও ক্যাপ্টেন করেছিল প্রথমবার আইপিএল এ। ডেকান চার্জেস। আর তুমি ভাবো টিমটাই কে ছিল না, অ্যাডাম গিলক্রিস্ট, হাসেল ছিল গিবস, না? অ্যান্ড্রু সাইমন্স, সাইদ হাসেল আফ্রিদি, গিবস, আফ্রিদি, হ্যাঁ হুম, আরপি সিংও বোধহয় ছিল, রোহিত শর্মা ছিল, যাই হোক। যদিও ইয়াং রোহিত শর্মা। আর রোহিত শর্মা তো তখন বাচ্চা। হ্যাঁ যাই হোক, তো আমাদের নজর থাকবে, আপনারাও দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এই আইপিএল নিয়ে আমরা রেগুলার ভিডিও বানাচ্ছি, এগুলো আরও মানুষের কাছে পৌঁছতে হবে। ইউটিউবের অ্যালগরিদম আমাদের অতটা হেল্প করছে না, আপনারা যদি পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের, শেয়ার করে। দেখতে থাকুন আমাদের এইভাবেই। আমি ছিলাম সৌরভ, আমার সাথে ছিল আকাশ। আজকের মতো এতটাই, গুড বাই।